রামপুর নামের একটি গ্রামে অর্জুন নামের একটি গরিব মূলা বিক্রেতা থাকত। সে তার মেয়ে পুরীর সাথে থাকত, যে প্রায়ই খুব অসুস্থ থাকত। অর্জুনের একটি ছোট্ট জমি ছিল, যেখানে সে মূলা চাষ করত। প্রতিদিন সকালে সে ঝুড়িতে মূলা নিয়ে পুরো গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করত। মূলা নিন, মূলা, টাটকা মূলা। ভগবান, আজ একটা মূলাও বিক্রি হলো না। পরীর জন্য ওষুধও কিনতে হবে। ওষুধ না পেলে ওর শরীর আরও খারাপ হয়ে যাবে। কি হয়েছে বাবা, এত মন খারাপ কেন? আজও কি কোনো মূলা বিক্রি হয়নি? আমি তো বলি এই কাজ ছেড়ে আমার কাছে কাজে লেগে যাও, আমি তোমাকে ভালো টাকা দেব। অথবা তোমার জমিতে অন্য কোনো সবজি চাষ করো। না রাঘব শেঠ, এতে আমার কোনো মতে সংসার চলে যায়। আপনার কাছে যদি কখনো খুব দরকার হয় তাহলে অবশ্যই কাজ করব। আর অন্য সবজি চাষের কথা বললে, আমার ছোট্ট একটা জমি, সেখানে একসাথে একটাই সবজি লাগানো যায়। আর আমার মূলো চাষ করতেই ভালো লাগে, তাই মূলোই চাষ করি। হ্যাঁ বাবা, তুমি খুব ভালো মানুষ, কিন্তু কি করা যাবে, তোমার ভাগ্যটাই খারাপ। তোমার স্ত্রী মারা না গেলে আজ তোমার পরিবারও ভালোভাবে বাঁচত। হ্যাঁ রাঘব শেঠ, সেটা ঠিক, কিন্তু কি করব? পরীর শরীর দিন দিন খারাপ হচ্ছে, আর আমার মূলাও বিক্রি হচ্ছে না, তাই ওর জন্য ওষুধও আনতে পারছি না। এখন বুঝতে পারছি না কি করব। ওষুধ না নিয়ে গেলে ওর অবস্থা আরও খারাপ হয়ে যাবে। ঠিক আছে বাবা, এখনো খুব বেশি দেরি হয়নি। তুমি যাও, তোমার মূলা ঠিকই বিক্রি হয়ে যাবে। অর্জুন হাঁক দিতে দিতে এগিয়ে যাচ্ছিল, তখন সামনে এক মহিলা দাঁড়িয়েছিল। অর্জুন ভাই, এত দেরি করলেন? আমি কতক্ষণ ধরে আপনার অপেক্ষা করছি। আমার ছেলে কাঁদছে, বলছে মা, মূলার পরোটা বানিয়ে দাও। আমাকে ১০০ টাকার মূলা দিন, যাতে আমি আমার ছেলেকে মূলার পরোটা বানিয়ে খাওয়াতে পারি। নিন বোন, এখনই দিচ্ছি। অর্জুন তাকে মূলা দিয়ে আবার সামনে এগিয়ে গেল। এভাবেই অর্জুন বাড়ি বাড়ি ঘুরে মূলা বিক্রি করত আর নিজের সংসার চালাত। আজ তো অনেক মূলা বিক্রি হয়েছে, টাকাও এসেছে। এখন গিয়ে পরীর জন্য ওষুধও কিনে আনব। গতকালও পরী ওষুধ খায়নি, তাই অর্জুন ওষুধ নিয়ে বাড়ি ফিরে গেল। বাড়িতে এসে সে দেখল তার মেয়ে পরী চুপচাপ মন খারাপ করে বসে আছে। মা, দেখো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি। এটা খেয়ে নাও, তোমার ভালো লাগবে। বাবা, আপনি তো জানেন আমি ভালো নেই। আমার মাথাটা খুব ব্যথা করছে। চিন্তা করো না মা, তুমি শুধু ওষুধ খেয়ে বিশ্রাম নাও। ওষুধ খেলে তাড়াতাড়ি ভালো লাগবে। পরী বাবার কথা শুনে ওষুধ খেয়ে নিল। কিছুক্ষণ দুজনই চুপচাপ বসে রইল। তারপর অর্জুন হাসি মুখে মেয়েকে সাহস দিতে লাগল। মা, কাল থেকে তুমি প্রতিদিন এই ওষুধ পাবে। তুমি শুধু সুস্থ হয়ে যাও, এটাই আমার সবচেয়ে বড় সুখ। বাবা, আপনি আমাকে কতটা ভালোবাসেন আর আমার জন্য কত চিন্তা করেন, সেটা আমি জানি। এভাবেই কথা বলতে বলতে বাবা মেয়ে দুজন ঘুমিয়ে পড়ল। প্রতিদিন সকালে অর্জুন মাঠে যেত, ঝুড়ি ভর্তি করে মূলা তুলত, তারপর সেগুলো গ্রামে ঘুরে বিক্রি করত। এভাবেই তাদের দিন কেটে যাচ্ছিল। একদিন অর্জুন যখন মূলা বিক্রি করতে গ্রামে গিয়েছিল, তখন তার ক্ষেতের পাশ দিয়ে এক রাখাল তার ছাগলগুলো নিয়ে যাচ্ছিল। ছাগলগুলো মূলা দেখে অর্জুনের ক্ষেতের দিকে দৌড়ে গেল। রাখাল অনেক চেষ্টা করেও তাদের থামাতে পারল না। কিছুক্ষণের মধ্যেই পুরো ক্ষেতের সব মূলা শেষ হয়ে গেল। তারপর রাখাল ছাগল নিয়ে সেখান থেকে চলে গেল। অর্জুনের একমাত্র আয়ের উৎস ছিল তার সেই ক্ষেত, আর সেটাই এখন সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। কিন্তু এই ব্যাপারে অর্জুনের কোনো ধারণাই ছিল না। এখন তো মূলা ভালোই বিক্রি হচ্ছে। আর কিছুদিন টাকা জমাতে পারলেই আমি আমার মেয়েকে একটা সুন্দর লাল রঙের স্যুট কিনে দেব। অনেক দিন হয়ে গেছে আমি কখনো ওকে নতুন জামা কিনে দিতে পারিনি। সংসারে আরও কত খরচ থাকে, কিন্তু এবার আমি ঠিক ওকে একটা নতুন স্যুট কিনে দেব।
পরের দিন সকালে অর্জুন যখন ক্ষেত থেকে মূলা তুলতে গেল তখন ক্ষেত দেখে তার বুক কেঁপে উঠল। এ কি হলো? সব মূলা কোথায় গেল? পুরো ক্ষেত তো খালি। কাছে গিয়ে সে দেখল সব মূলা খেয়ে ফেলা হয়েছে। আমার তো রোজগারের আর কোনো পথ নেই। এখন আমি কি করব? অর্জুন ভীষণ ভেঙে পড়ল, তার চোখে পানি চলে এলো। মন খারাপ করে অর্জুন বাড়ি ফিরে এলো এবং নিজের মেয়ের পাশে গিয়ে বসে পড়ল। কি হয়েছে বাবা? আজ আপনি মূলা বিক্রি করতে যাননি? সব ঠিক আছে তো? আপনার শরীর খারাপ নাকি? শরীর ঠিক আছে মা, কিন্তু ভাগ্যটাই খারাপ। আজ যখন আমি খেতে গেলাম দেখি পুরো ক্ষেত খালি। কে যেন সব মূলা খেয়ে ফেলেছে। আশেপাশের লোকজনকেও জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ কিছু জানে না। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আবার যদি নতুন করে মূলা লাগাই তাহলে ৩-৪ মাস সময় লাগবে। এতদিন আমরা কিভাবে চলব? সংসারের খরচ কিভাবে চালাবো? এই চিন্তাই আমাকে কষ্ট দিচ্ছে। বাবা, আপনি এত চিন্তা করবেন না। আমি তো আগেই অসুস্থ। আপনি এত দুশ্চিন্তা করলে আপনার শরীরও খারাপ হয়ে যাবে। আপনি একটা কাজ করুন, যতদিন নতুন মূলা না ওঠে ততদিন গ্রামের মধ্যে কোনো কাজ খুঁজে নিন। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। রাঘব শেঠ তো আগেও আমাকে তার কাছে কাজ করতে বলতেন, কিন্তু তখন কখনো প্রয়োজন পড়েনি। এখন আমি সরাসরি শেঠ হালিরামের কাছেই যাব। যতদিন নতুন মূলা না ওঠে ততদিন তার কাছেই কাজ করব। ঠিক আছে বাবা, আপনি যান আর নিজের খেয়াল রাখবেন। বাধ্য হয়ে অর্জুন তার গ্রামের শেঠ কিষণ শেঠের কাছে কাজ খুঁজতে গেল। শেঠজি, আমি আপনার কাছে কাজের খোঁজে এসেছি। আমাকে যে কোনো একটা কাজ দিন। আমি মন দিয়ে কাজ করব, আপনাকে অভিযোগের কোনো সুযোগ দেব না। কি হয়েছে অর্জুন? তুমি এখানে কাজ খুঁজতে এসেছো? তোমার মূলার কি হলো? তুমি তো মূলা বিক্রি করতে, হঠাৎ আজ এখানে কেন? সব ঠিক আছে তো? অর্জুন তার সব সমস্যার কথা কিষাণ শেঠকে খুলে বলল। হ্যাঁ অর্জুন, তোমার ভাগ্য সত্যিই খুব খারাপ। তবে মাত্র 2 দিন আগেই আমার একজন কর্মচারীর দরকার ছিল, আর সে তো কালই কাজে যোগ দিয়েছে। এখন আর কাউকে দরকার নেই, তবে ভবিষ্যতে যদি দরকার হয় আমি তোমাকে অবশ্যই জানাবো। শেঠজি, আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আমাকে ছোটখাটো যে কোনো একটা কাজ দিন শেঠজি। চাইলে খুব কম মজুরিও দিতে পারেন। আমি কোনো অভিযোগ করব না। আরে অর্জুন, এখন তো কোনো কাজ নেই, তোমাকে তো বললামই। যাও, যখন কাজ হবে তখন তোমাকে জানিয়ে দেব। কিষণ শেঠও তাকে কোনো কাজ দিল না। এরপর অর্জুন গ্রামের আরও অনেকের কাছে কাজ খুঁজতে গেল, কিন্তু কোথাও কোনো কাজ পেল না। নিজের গ্রামেই যখন কোনো কাজ পাচ্ছি না, তখন দূরের গ্রামে গিয়েও কাজ করতে পারবো না। আমার অসুস্থ মেয়েটা বাড়িতে একা আছে, আমাকে তাড়াতাড়ি ফিরতেও হয়। এখন আমি কি করব? এখনও রাত হতে কিছুটা দেরি আছে। আমি আরেকবার চেষ্টা করি, হয়তো কোথাও কোনো দিনমজুরির কাজ পেয়ে যাব। তাহলে অন্তত মেয়ের জন্য ওষুধ আর খাবার কিনতে পারব। ভাগ্য আমাকে কোথায় এনে দাঁড়ালো, কে জানে ভগবানের কি ইচ্ছা। রাত হয়ে গেলে হতাশ মনে অর্জুন বাড়ির দিকে ফিরে গেল। বাড়িতে পৌঁছতেই তার মেয়ে জিজ্ঞেস করল, বাবা, কি হলো? কোনো কাজ পেলেন? না মা, সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ খুঁজলাম, কিন্তু কেউ কাজ দিল না। তবে তুমি চিন্তা করো না, কাল আবার চেষ্টা করব। তুমি বলো, ওষুধ খেয়েছো তো? এখন শরীর কেমন? না বাবা, ওষুধ তো সকালেই শেষ হয়ে গেছে। আপনাকে বলতে আমার মনে ছিল না। কি বলছো মা? তুমি জানো তোমার শরীর কত খারাপ। ওষুধ ছাড়া তো তোমার চলবে না। তাহলে আমাকে আগে বলনি কেন? আমি এখনই কোনোভাবে টাকা জোগাড় করে তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। আজ তুমি খুব ভুল করেছ, আবার এমন করবে না। তুমি বসে থাকো, আমি এখনই ওষুধ নিয়ে আসছি। বাবা, এখন তো রাত হয়ে গেছে। আমি একা বাড়িতে ভয় পাবো। আপনি থাক, আর আপনার কাছেও তো টাকা নেই, তাহলে আমার ওষুধ কিভাবে আনবেন? মা, তোমার ওষুধের জন্য আমি কারো কাছ থেকে ধার করে হলেও টাকা নিয়ে আসব, কিন্তু আমি তোমার ওষুধ অবশ্যই নিয়ে আসব। তুমি একটু অপেক্ষা করো মা। না বাবা, আপনি থাক, সকালে নিয়ে আসবেন। এখন আমার শরীর একটু ভালো লাগছে।
অর্জুন আকাশের দিকে তাকিয়ে মনে মনে প্রার্থনা করল। হে ভগবান, এই মূলাগুলো যেন তাড়াতাড়ি বড় হয়ে যায়, যাতে আমি সেগুলো বিক্রি করে সংসার চালাতে পারি। কিছুক্ষণ পর যখন অর্জুন ঘরে ফিরল, তখন সে দেখল পরী মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। অর্জুন ভয় পেয়ে গেল। সে তাড়াতাড়ি পরীকে তুলে খাটে শুইয়ে দিল এবং মুখে পানি ছেটাতে লাগল। মা, ওঠো, তোমার কি হয়েছে? দেখো, আমি এসে গেছি, তাড়াতাড়ি চোখ খোলো। কিছুক্ষণ পর পরী ধীরে ধীরে চোখ খুলল। অর্জুন বুঝতে পারল একদিন ওষুধ না খাওয়ার কারণেই তার মেয়ের শরীর এত খারাপ হয়ে গেছে। যেভাবেই হোক আমাকে আমার মেয়ের জন্য ওষুধ আনতেই হবে। ওই তো আমার বেঁচে থাকার একমাত্র ভরসা। যদি ওরও কিছু হয়ে যায় তাহলে আমি বেঁচে থেকেও মনে যাব। আমি আজই তোমার জন্য ওষুধ নিয়ে আসব। মা, তুমি নিজের খেয়াল রেখো, আর একদম উঠবে না। আমি একটু পরেই ফিরে আসব। বাধ্য হয়ে অর্জুন তার বন্ধু অনিলের কাছে গেল। অনিল পাশের গ্রামের জমিদার শেঠ হরিরামের চাকর ছিল। শেঠ হরিরাম মানুষকে সুদে টাকা ধার দিতেন। অনিল ভাই, আমার খুব টাকার দরকার। আমার মেয়ের জন্য ওষুধ কিনতে হবে। তোমার মালিকের কাছ থেকে একটু সুদে টাকা ধার পাইয়ে দাও, তোমার অনেক উপকার হবে। অর্জুন, আমি তোমাকে টাকা পাইয়ে দিতে পারি, কিন্তু আমার মালিক খুবই কঠোর মানুষ, আর তিনি অনেক বেশি সুদ নেন। যদি সময়মতো টাকা ফেরত দিতে না পারো, তাহলে তিনি তোমার সাথে ভালো ব্যবহার করবেন না, বরং তোমার জমি নিয়ে নেবেন। তাই ভালো করে ভেবে দেখো। যদি কথা দাও যে সময়মতো টাকা ফেরত দেবে, তাহলে আমি কম সুদে টাকা পাইয়ে দেওয়ার চেষ্টা করব, কিন্তু সময়মতো শোধ করতেই হবে। অনিল ভাই, আমি সময়মতো সব টাকা শোধ করে দেব। শুধু 3 মাস সময় চাই। আমি আমার ক্ষেতে আবার মূলা লাগিয়েছি। মূলা উঠলেই সব বিক্রি করে আপনার টাকা ফেরত দিয়ে দেব। এরপর অনিল অর্জুনকে তার মালিকের কাছে নিয়ে গেল। মালিক, এ হলো অর্জুন। আমাদের গ্রামে মূলা বিক্রি করে। ওর খুব টাকার দরকার। সুদে কিছু টাকা নিতে চায়। 3 মাসের মধ্যে সুদসহ সব টাকা ফিরিয়ে দেবে। আমি তোমাকে 30,000 টাকা দেব, তবে 3 মাস পরে তোমাকে 45,000 টাকা ফেরত দিতে হবে। দিতে পারলে ঠিক আছে, আমি এখনই টাকা দিয়ে দিচ্ছি। মালিক, এ আমার গ্রামের মানুষ, খুব গরিব। একটু কম সুদে টাকা দিলে ভালো হয়। ও নিজের জমির কাগজ বন্ধক রাখবে। ঠিক আছে, তোমার কথায় কিছুটা কমিয়ে দিচ্ছি। তাহলে 40,000 টাকা ফেরত দিলেই হবে। এর কমে আমি ঋণ দেব না। শেঠ হরিরাম অর্জুনকে টাকা দিয়ে দিলেন। টাকা পেয়ে অর্জুন খুব খুশি হয়ে গেল। চল, কয়েকদিনের জন্য হলেও টাকার ব্যবস্থা হয়ে গেল। আগে পরীর জন্য ওষুধ কিনি, তারপর কোনো কাজের খোঁজ করব। আর 2 মাস পরেই আবার মূলা উঠবে। এবার আমি আরও বেশি মূলা লাগাবো। তারপর সব বিক্রি করে যত তাড়াতাড়ি সম্ভব জমিদার সাহেবের টাকা সুদসহ ফেরত দিয়ে দেব। ঠিক আছে জমিদার সাহেব আর অনিল ভাই, আপনাদের অনেক ধন্যবাদ। আমি সময়ের আগেই সব টাকা ফিরিয়ে দেব। এখন আমি চলি, আমার মেয়ের জন্য ওষুধ কিনতে হবে। অর্জুন তাড়াতাড়ি হাকিমের কাছে গেল। ওষুধ কিনে বাড়ি ফিরে পরীকে ওষুধ খাইয়ে দিল। রাত হয়ে গিয়েছিল। বাবা মেয়ে দুজনেই ঘুমিয়ে পড়ল। পরের কয়েকদিন অর্জুন আবার খেতে অনেক পরিশ্রম করল, কিন্তু ফসল ওঠার কোনো লক্ষণই দেখা গেল না। যেন ক্ষেতের ওপর কোনো জাদু হয়ে গেছে। বাবা, মূলা উঠেছে? আজকাল আপনাকে খুব মন খারাপ করে থাকতে দেখি। কি হয়েছে? মা, 2 মাস হতে চলল। আমি অন্য কোনো কাজও পাইনি। দিনরাত খেতে পরিশ্রম করেছি, মূলাও লাগিয়েছি, কিন্তু কিছুই উঠছে না। বুঝতে পারছি না কি হয়েছে। মনে হচ্ছে যেন আমার ক্ষেতের ওপর কেউ কোনো জাদু করে দিয়েছে। মূলা ওঠার নামই নেই। বাবা, ব্যাপারটা চিন্তার হলেও আপনি ভগবানের ওপর বিশ্বাস রাখুন। নিশ্চয়ই ভালো কিছু হবে। হয়তো ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছেন। মা, কে জানে ভগবান আমাদের আর কত পরীক্ষা নেবেন। আচ্ছা, তুমি নিজের খেয়াল রেখো। আমি খেতে গিয়ে দেখি মূলা উঠতে শুরু করেছে কিনা। অর্জুন যেন ভেতর থেকে একেবারে ভেঙে পড়েছিল। একদিন সে খেতে একটি গাছের নিচে বসে ভগবানের কাছে কষ্টের কথা বলতে লাগল। হে ভগবান,
তুমি আমাকে এত কষ্ট কেন দিচ্ছ? আমি তোমার এই কঠিন পরীক্ষাগুলো পার করার মতো শক্ত মানুষ নই। আমার বাড়িতে অসুস্থ মেয়ে আছে, আর আমার মাথার উপর 40,000 টাকার ঋণ, যা আমাকে আগামী মাসেই শোধ করতে হবে। আমি আর কিছুই বুঝতে পারছি না। হে ভগবান, আমার উপর দয়া করো। ঠিক সেই সময় একজন সাধু মহারাজ সেদিক দিয়ে যাচ্ছিলেন। কি হয়েছে পুত্র, কাঁদছ কেন? মনে হচ্ছে ভগবানের উপর খুব রাগ করেছ। বলো তো কি সমস্যা, হয়তো আমি তোমাকে সাহায্য করতে পারি। অর্জুন কাঁদতে কাঁদতে সব কথা সাধু মহারাজকে খুলে বলল। চিন্তা করো না, ভগবান সব ঠিক করে দেবেন। তুমি খুব ভালো মানের মানুষ, এমন মানুষকেই ভগবান সবচেয়ে বেশি ভালোবাসেন। যাওয়ার সময় সাধু মহারাজ তার পানির পাত্র থেকে 1 ফোঁটা পানি অর্জুনের ক্ষেতে ছিটিয়ে দিলেন এবং সেখান থেকে চলে গেলেন। অর্জুন চুপচাপ সেখানেই বসে রইল। রাতে সে আবার বাড়ি ফিরে গেল। এদিকে অর্জুন যে ঋণের টাকা নিয়েছিল তাও পুরো শেষ হয়ে গিয়েছিল। তাদের কাছে খাবার মতো কিছুই বাকি ছিল না। অর্জুন ভেতর থেকে একেবারেই ভেঙে পড়েছিল। পরিও কোনোভাবে শুধু ওষুধ খেয়েছিল। সেদিন বাবা মেয়ে দুজনেই কিছু না খেয়েই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে অর্জুন তার মেয়েকে বলল, মা, আমি অনিলের বাড়ি যাচ্ছি। ওদের কাছ থেকে তোমার জন্য কিছু খাবার নিয়ে আসব। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি ফিরে আসবেন, আমি অপেক্ষা করব। অনিলের বাড়ি অর্জুনের বাড়ি থেকে একটু দূরে ছিল। পথে অর্জুনের ক্ষেতও পড়ত। ভাবছি খেতে একবার ঘুরে যাই, যেহেতু পাশেই, দেখে আবার ফিরে আসব। যদি মূলা উঠতে শুরু করে থাকে, পরীকে বললে সেও খুব খুশি হবে। এই ভেবে অর্জুন নিজের ক্ষেতের দিকে এগিয়ে গেল। অর্জুন দেখল পুরো ক্ষেত খালি, কিন্তু এক জায়গায় যেখানে সাধু মহারাজ পানির ফোঁটা ছিটিয়েছিলেন সেখানে একটি গাছ গজিয়েছে, আর সেই গাছের উপরে মূলা ঝুলছে। অর্জুন কিছুই বুঝতে পারছিল না। এটা কিভাবে সম্ভব? মূলা তো মাটির নিচে জন্মায়, তাহলে গাছের উপরে এলো কিভাবে? আর এক রাতেই গাছটা এত বড় হলো কিভাবে? সেই গাছে 2টি মূলা ছিল। আচ্ছা, এই 2টা মূলা নিয়ে যাই। একটা পরী খাবে, একটা আমি। কাল রাত থেকে না আমি কিছু খেয়েছি না পরী। এই মূলা খেয়ে অন্তত কিছুটা চলবে। কিন্তু আশ্চর্যের বিষয়, যেই সে একটি মূলা তুলল, সঙ্গে সঙ্গে সেখানে আরেকটি নতুন মূলা গজিয়ে গেল। এ আবার কেমন জাদু? আগে তো গাছের উপরে মূলা দেখে অবাক হয়েছিলাম, আর এখন একটা তুলতেই আবার নতুন মূলা চলে এলো। অর্জুন বুঝে গেল এটা সেই সাধু মহারাজের অলৌকিক আশীর্বাদ। সে আনন্দে মূলা নিয়ে বাড়ি ফিরে এলো। বাবা, আপনি তো অনিল কাকার বাড়ি খাবার আনতে যাচ্ছিলেন, তাহলে এই মূলা কোথা থেকে আনলেন? কি বলবো মা, আজ এক আশ্চর্য ঘটনা ঘটেছে। আমার ক্ষেতে একটা জাদুকরি মূলার গাছ জন্মেছে। সেখানে 2টো মূলা ছিল। আমি একটা তুলতেই আবার নতুন মূলা গজিয়ে গেল। এরপর অর্জুন পরীকে পুরো ঘটনা খুলে বলল, কিভাবে তার সাথে সাধু মহারাজের দেখা হয়েছিল আর কিভাবে তিনি ক্ষেতে পানি ছিটিয়েছিলেন। মা, তুমি এই মূলাটা খেয়ে নাও, আর আমি ঝুড়ি নিয়ে যাচ্ছি। আজ আমি পুরো ঝুড়ি ভর্তি মূলা বিক্রি করে আনব। অর্জুন আবার খেতে গেল। সে মূলা তুলল, ঝুড়ি ভর্তি করল এবং গ্রামে গিয়ে সব বিক্রি করে দিল। হঠাৎ করেই অর্জুনের ভাগ্য বদলে যেতে শুরু করল। সে আনন্দে আত্মহারা হয়ে ভগবানকে ধন্যবাদ দিতে লাগল। কিন্তু রাতে সব মূলা বিক্রি করে বাড়ি ফেরার পর তাকে আরো বড় এক বিস্ময় অপেক্ষা করছিল। তার মেয়ে পরী, যে গত 10 বছর ধরে অসুস্থ ছিল, যার জন্য অর্জুন বড় বড় বৈদ্য আর ডাক্তারদের কাছে চিকিৎসা করিয়েছিল, কিন্তু যে মেয়েটি কখনো সুস্থ হয়নি সে এখন পুরোপুরি ভালো হয়ে গেছে। অর্জুন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে দরজার সামনে দাঁড়িয়েই থমকে গেল। আমি কি স্বপ্ন দেখছি নাকি? মা, তুই
পুরো ভালো হয়ে গেলি কিভাবে? সকালে তো তুই অসুস্থ ছিলি। বাবা, আমি যখন সেই মূলা খেলাম কিছুক্ষণের মধ্যেই আমার শরীর ভালো লাগতে শুরু করলো। অর্জুন আনন্দে ভরে উঠল। সে এটাকে অলৌকিক ঘটনা মনে করল এবং বিশ্বাস করল ভগবানই পরীকে সুস্থ করে দিয়েছেন। এরপর আগের মতোই অর্জুন প্রতিদিন খেতে যেত, ঝুড়ি ভর্তি মূলা নিয়ে আসত এবং গ্রামে বিক্রি করত। একদিন তার বন্ধু অনিলের সাথে দেখা হলো। বলো অর্জুন, এখন কেমন চলছে? টাকার ব্যবস্থা করতে পারছো তো? আর একটা কথা বলো, তুমি তো বলেছিলে তোমার ক্ষেত নষ্ট হয়ে গেছে। যদি মূলা না উঠে তাহলে এখন এই মূলাগুলো কোথা থেকে আনছো? আর শুনেছি তোমার মেয়েও এখন পুরো সুস্থ। এটা তো ভগবানের আশীর্বাদ বলেই মনে হচ্ছে। হ্যাঁ অনিল ভাই, তেমনই বলতে পারেন। আমার ক্ষেতে একটা জাদুকরি মূলার গাছ জন্মেছে, আমি সেখান থেকেই মূলা আনি। কি বলছো অর্জুন? আমাকে কি বোকা ভাবছো? নিশ্চয়ই তোমার ক্ষেতে আবার মূলা উঠেছে। এমন গাছের কথা তো আমি কোনোদিন শুনিনি। শুনিনি তো আমি অনিল ভাই। চলুন আপনাকে দেখাই। আমি এখনো কাউকে এটা বলিনি, শুধু আপনাকেই দেখাচ্ছি। আচ্ছা, চলো দেখি সেই জাদুকরি মূলার গাছ। অর্জুন অনিলকে নিয়ে নিজের ক্ষেতে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখে পুরো ক্ষেত ফাঁকা। আরে অর্জুন, কেন আমার সময় নষ্ট করছো? আমি তো প্রথম থেকেই তোমার কথা বিশ্বাস করিনি, তবুও তোমার কথায় চলে এলাম। ঠিক আছে, আমি চলি, আমার কাজেও যেতে হবে। এমন মজা করা ভালো না। অনিল সেখান থেকে চলে গেল। অর্জুন কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। রাতে বাড়ি ফেরার সময় সে আবার গাছটা দেখতে খেতে এলো, কিন্তু গাছটা পুরোপুরি উধাও হয়ে গিয়েছিল। এটা দেখে অর্জুন খুব ভেঙে পড়ল। তাকে মনে হলো ভগবান তার উপর রাগ করেছেন, তাই সে চুপচাপ বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে সে কিছুই তার মেয়েকে বলল না এবং চুপচাপ ঘুমিয়ে পড়ল। রাতে অর্জুনের স্বপ্নে আবার সেই সাধু এলেন। পুত্র, সেই গাছটি শুধু তোমার জন্য, অন্য কারোর জন্য নয়। আর সেই গাছ কেবল তুমিই দেখতে পারবে, অন্য কেউ নয়। এই কথা গোপন রাখবে, কাউকে বলবে না। তুমি রাতে খেতে যাবে এবং সেখান থেকে মূলা তুলবে। শুধু তুমি সেই গাছ দেখতে পাবে, অন্য কেউ না। আর মনে রেখো, এই মূলা সাধারণ মূলা নয়, এতে জাদুকরি শক্তি আছে। কোনো অসুস্থ মানুষ যদি এটা খায়, সে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবে। এই কথা বলার পরই অর্জুনের ঘুম ভেঙে গেল। সে সব কিছু বুঝে গেল। সাথে সাথে ঝুড়ি নিয়ে খেতে গেল। সেখানে গিয়ে সে আবার সেই গাছ দেখতে পেল। অর্জুন ঝুড়ি ভর্তি করে মূলা তুলল এবং বাড়ি নিয়ে এলো। বাবা, এই মূলা এখানে কোথা থেকে এলো? আপনি কি রাতে এগুলো তুলে এনেছেন? হ্যাঁ মা, এখন থেকে আমি রাতে মূলা তুলে আনব আর দিনে বিক্রি করব। এভাবেই 3 মাস শেষ হতে চলল। মাত্র 7 দিন বাকি ছিল। অর্জুন কিছু টাকা জমিয়েছিল, কিন্তু এখনও জমিদারকে দেওয়ার মতো যথেষ্ট টাকা হয়নি। কিছুদিন পর একদিন অর্জুন মূলা বিক্রি করে বাড়ি ফিরছিল। তখন পথে এসে দেখল এক ব্যক্তি ভীষণ অসুস্থ অবস্থায় পড়ে আছে। চারদিকে লোকজন ভিড় করে আছে। কি হয়েছে? সবাই এখানে জড়ো হয়েছে কেন? মুকেশ সাহেবের অবস্থা খুবই খারাপ। ডাক্তার বলেছে তার শেষ সময় চলে এসেছে। এটা শুনে অর্জুনের মনে পরীর কথা মনে পড়ে গেল। তার কাছে একটি মূলা বাকি ছিল। সে দ্রুত সেই মূলাটি নিয়ে মুকেশকে খাইয়ে দিল। অর্জুন, তুমি কি করছো? আমার ভাইয়ের অবস্থা খুব খারাপ, আর তুমি তাকে মূলা খাওয়াচ্ছ? ওর তো শেষ সময় চলছে। আরে কার্তিক ভাই, এটা সাধারণ মূলা নয়। শুধু 10 মিনিট অপেক্ষা করুন, তারপরই আপনি নিজেই বুঝতে পারবেন। অর্জুন সেই অসুস্থ মানুষটিকে মূলা খাওয়াতেই 10 মিনিটের মধ্যে মুকেশ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। এরপর অর্জুন নিজের বাড়ি ফিরে এলো। ধীরে ধীরে চারদিকে অর্জুনের মূলার কথা ছড়িয়ে পড়ল। অবিশ্বাস্য! অর্জুন যে মূলা বিক্রি করে সেটা নাকি জাদুকরি।
কোনো অসুস্থ মানুষ খেলে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। আমার ছেলেও অসুস্থ, আমি আজই অর্জুনের কাছ থেকে মূলা নিয়ে যাব। এভাবেই দিন কেটে গেল এবং ৩ মাস পূর্ণ হল। জমিদার শেঠ হরিরাম অনিলকে নিয়ে অর্জুনের বাড়িতে এসে হাজির হল। অর্জুন, বাইরে এসো। ৩ মাস হয়ে গেছে। কালও তোমার অপেক্ষা করেছিলাম, কিন্তু তুমি আসোনি। এখনই টাকা দাও। অর্জুন বাইরে এলো। তার কাছে তখন পুরো ৪০,০০০ টাকা ছিল না, ছিল মাত্র ২৫,০০০ টাকা। সেঠজি, আমাকে একটু সময় দিন, আরও ৫ দিন। আমি নিজেই আপনার কাছে এসে পুরো টাকা দিয়ে দেব। আমার কাছে এখন ২৫,০০০ টাকা আছে, পুরো টাকা হয়নি। দয়া করে আমাকে সময় দিন। দয়া তো আমি আগেই করেছি তোমাকে টাকা দিয়ে। এখন তুমি নাটক করছো? তোমাদের মতো লোককে আমি টাকা দিই না, শুধু অনিলের কথাই দিয়েছিলাম। ঠিক আছে, এখন ২৫,০০০ টাকা দাও, আর বাকি ২ দিনের মধ্যে আমার বাড়িতে পৌঁছে দেবে, না হলে ফল ভালো হবে না। অর্জুন ২৫,০০০ টাকা জমিদারকে দিয়ে দিল, কিন্তু জমিদার তাকে খুব অপমান করল এবং হুমকিও দিল। অর্জুন খুবই ভেঙে পড়ল। সে তখন আরও বেশি পরিশ্রম করে মূলা বিক্রি করতে শুরু করল। ধীরে ধীরে তার জাদুকরি মূলার কথা আরও দূরে ছড়িয়ে পড়ল। এখন মানুষ নিজেই তার বাড়িতে এসে মূলা কিনতে লাগল। অর্জুন রাত দিন মূলা বিক্রি করে বাকি টাকা জোগাড় করে ফেলল। অন্যদিকে যখন জমিদার তার বাড়িতে ফিরে গেল, তখন সে দেখল তার স্ত্রী অচেতন অবস্থায় পড়ে আছে। কি হলো? তুমি ঠিক আছো? বিদ্যা, ওঠো। বিদ্যা! জমিদার দ্রুত ডাকে। আপনার স্ত্রীর মাথায় টিউমার হয়েছে, যে কোনো সময়ে অবস্থার অবনতি হতে পারে। দ্রুত অপারেশন করতে হবে, আর এই অপারেশন এ দেশে সম্ভব নয়। আপনাকে কানাডা যেতে হবে। ডাক্তার সাহেব, অপারেশন ছাড়া কি কোনো উপায় নেই? ও কি ভালো হতে পারবে না? না, দেরি করা যাবে না। 2 দিনের মধ্যে অপারেশন না করলে তার মৃত্যু হতে পারে। এটা শুনে জমিদার ভীষণ ভয় পেয়ে গেল। মালিক, আমি শুনেছি যে অর্জুন যে মূলা বিক্রি করে সেটা নাকি জাদুকরি। কোনো অসুস্থ মানুষ খেলে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। আপনি চাইলে আমি ওকে ডেকে আনতে পারি। কি বলছো এসব? আমি এসব বিশ্বাস করি না, এগুলো সব গুজব। না মালিক, আমি সত্যি বলছি, পুরো গ্রামে সবাই এটা জানে। অন্তত একবার চেষ্টা করে দেখুন। ঠিক আছে, আর দেরি করা যাবে না। যাও, অর্জুনকে নিয়ে এসো। অনিল দ্রুত অর্জুনকে নিয়ে এলো। অর্জুন মূলা এনে জমিদারের স্ত্রীকে খাওয়ালো। মাত্র 10 মিনিটেই এক অলৌকিক ঘটনা ঘটল। বিদ্যার চোখ খুলে গেল এবং সে উঠে বসল। এটা কি হলো? বিদ্যা, তুমি ঠিক হয়ে গেছো? জমিদার আনন্দে ভরে গেলেন। অর্জুন, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার স্ত্রীর জীবন বাঁচিয়েছ। আমি কখনোই ঋণ শোধ করতে পারবো না। আমাকে ক্ষমা করে দিও। তোমার সাথে আমি যে ব্যবহার করেছি তার জন্য আমি লজ্জিত। আর বাকি টাকা তোমাকে দিতে হবে না। তুমি আমার স্ত্রীর প্রাণ বাঁচিয়েছ, এটাই সবচেয়ে বড় পাওনা। অর্জুন খুশি মনে বাড়ি ফিরে গেল, আর তারা বাবা মেয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।